আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পাসিং অ্যাওয়ে অফ বাপুর সেকেন্ড ইউনিটটা। ঠিক আছে, তো আমরা আগের দিন লেখক পরিচিতি সম্পর্কে জেনেছিলাম এবং আজকে আমরা সরাসরি একবারে টেক্সটে চলে যাব। দেখো, প্রথম যে স্লাইডটা করেছি আমরা, যেটুকু অংশ করেছি তার আমরা একটা টাইটেল দিয়েছি বা নাম দিয়েছি সেই তো সেইটার নাম হচ্ছে দ্য ফাইনাল ওয়াক বিগিনস। অর্থাৎ আমরা জানি যে এর আগের ইউনিটে আমরা পড়েছিলাম সেটা হচ্ছে যে আমরা আমাদের প্রিয় একজন নেতা গান্ধীজি তিনি মারা গিয়েছিলেন, এবং মারা গিয়েছিলেন বলতে তাকে হত্যা করা হয়েছিল। তো তারপর তার যে ফিউনারাল প্রসেশন সেটাই এবার বেরোবে এবং তাকে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নিয়ে যাওয়া হবে। এইরকম একটা পরিস্থিতিতে দেখো কি হচ্ছে। গান্ধীজির ফিউনারেল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ। অর্থাৎ গান্ধীজির যে শেষকৃত্য বা অন্ত্যেষ্টিক্রিয়া সেইটা পরের দিন, মৃত্যুর পরের দিন নিয়ে যাওয়া হবে। আওয়ার্স ইন অ্যাডভান্স, ঘন্টার পর ঘন্টা আগে থেকে পিপল লাইন দ্য রুট, মানুষজন সেই সমস্ত রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। দ্য ফিউনারেল প্রসেশন ওয়াজ টু ফলো, যে রাস্তা দিয়ে ফিউনারেল প্রসেশনটা যাবে সেইটা দিয়ে, ঠিক আছে, সেই রাস্তায় লোকজনেরা একদম সারিবদ্ধভাবে অনেকক্ষণ আগে থেকে, ঘন্টার পর ঘন্টা আগে থেকে দাঁড়িয়েছিল। ওকে, পদ্মশ্রী মিসেস নাইডু's daughter spoke for us all when she said simply, পদ্মশ্রী মিসেস নাইডুর মেয়ে বা কন্যা তিনি আমাদের সবার জন্য বললেন এবং খুব সাধারণভাবে বললেন যে উই উইল ওয়াক। কি বললেন না, আমরা সবাই হাঁটব। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। এটাই হচ্ছে সেই শেষ সময়, যে সময়টা আমরা বাপুর সঙ্গে, বা বাপু বলতে এখানে গান্ধীজিকে বোঝানো হচ্ছে, তো গান্ধীজির সঙ্গে বা বাপুর সঙ্গে আমরা হাঁটবো। এটা কে বললেন? এটা বললেন হচ্ছে পদ্মশ্রী। তাহলে এখানে দু তিনটে ওয়ার্ডের মিনিং আমাদের জেনে নিতে হবে। একটা হচ্ছে ফিউনারেল, অন্ত্যেষ্টিক্রিয়া, যার ইংলিশ সিনোনিমস হচ্ছে বারিয়াল এবং লাস্ট রাইটস। আর একটা হচ্ছে প্রসেশন মানে হচ্ছে শবযাত্রা বা মিছিল, যার সিনোনিমস আমরা বলতে পারি প্যারেড। এই স্লাইডে যেটুকু পড়লাম যে গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য তার মৃতদেহটাকে নিয়ে যাওয়া হবে এবং যে রাস্তায় নিয়ে যাওয়া হবে সেই রাস্তায় সারিবদ্ধভাবে লোকজনেরা দাঁড়িয়েছিল ঘন্টার পর ঘন্টা আগে থেকে। এবং এই সমস্ত মানুষদের জন্য বা আমাদের সকলের জন্য মিসেস নাইডুর কন্যা পদ্মশ্রী বললেন যে আমরা হাঁটবো, সবাই মিলে আমরা হাঁটবো। এবং এটাই সম্ভবত আমাদের শেষ হাঁটা, বা এটাই আমাদের শেষ হাঁটা যেটা আমরা গান্ধীজির সঙ্গে হাঁটতে চাইছি বা চলেছি। এবার দেখো নেক্সট যে স্লাইডটা, তার আমরা নামকরণ করেছি এ নেশন ইন টিয়ার্স। অর্থাৎ পুরো দেশ বা পুরো জাতি চোখের জলে ভেসে গিয়েছিল। দেখো, ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। এই হাঁটাটা ছিল কেমন? এই হাঁটাটা ছিল খুব যন্ত্রণাদায়ক বা বেদনাদায়ক, পেইনফুল। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন। হাজার হাজার মানুষ নিঃশব্দে এই শেষ কৃত্যটাকে বা শেষ যাত্রাটাকে বা সব যাত্রাটাকে দেখছিল। বাপু লে অন এন ওপেন ট্রাক। একটা খোলা ট্রাকে বাপুর নিথর শরীরটাকে বা মৃত শরীরটাকে রাখা ছিল। কভার্ড উইথ ফ্লাওয়ার্স, এবং এটা কি ফুল দ্বারা আবৃত করা ছিল তার গোটা শরীরটাকে। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট। হাজার হাজার মানুষ কাঁদছিল। ট্রাইং টু টাচ বাপুস ফিট। তারা সবাই কি করছিল? তারা চেষ্টা করছিল বাপুর পাটা একবার ছোঁয়ার জন্য। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। সেখানে এত পরিমাণে লোকজন এসেছিল যে সেই এত পরিমাণ লোকজনের মধ্যে হেঁটে যাওয়াটা বা নড়াটা এক প্রকারের অসম্ভব ছিল। ঠিক আছে, তাহলে এখানে লেখক এবার রিয়েলাইজ করছেন, বা আমাদের লেখিকা এখানে রিয়েলাইজ করছেন যে এই হাঁটাটা ছিল একদম অ্যাগোনাইজিং বা পেইনফুল একটা হাঁটা, যন্ত্রণাদায়ক একটা হাঁটা, যেখানে হাজার হাজার মানুষ নিঃশব্দে সেই শবদেহটাকে দেখছে বা সব যাত্রাটাকে দেখছে, এবং যেখানে বাপু একটা খোলা ট্রাকের মধ্যে শুয়ে আছে
এবং তাকে ফুল দ্বারা আবৃত করা আছে, ঠিক আছে। এবং হাজার হাজার মানুষ কাঁদছে শুধুমাত্র একবার বাপুর পাটা ছোবে বলে, ঠিক আছে। বেশ, এরপরে দেখো 3 নম্বর স্লাইড, এর নাম আমরা করেছি মোর দ্যান আ ফিউনারেল, অর্থাৎ ফিউনারেলের থেকেও অনেক বেশি, মানে সব যাত্রার থেকেও এটা ছিল অনেক বেশি। কি বলছে দেখো, অ্যাজ আই মুভ ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড, আমি যখন আস্তে আস্তে এগোচ্ছি তখন আমি বুঝতে পারছি, আই ওয়াজ নট মেয়ারলি কথার অর্থ হচ্ছে অনলি বা শুধুমাত্র, নট মেয়ারলি ইন দ্য মিডেস্ট মানে হচ্ছে মধ্যে, অফ দ্য গ্রিভিং পিপল। তাহলে আমি যখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমি তখন বুঝতে পারলাম যে আমি শুধুমাত্র দুঃখিত মানুষজনদের মধ্যে নেই। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারেল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার, এটা একটা ভারতের প্রিয় একজন নেতার থেকেও, বা প্রিয় একজন নেতার থেকেও কি, নেতার যে শেষকৃত্য সেই শেষকৃত্যের থেকে অনেক বেশি একটা কিছু ছিল। এটা লেখক বা অথর আমাদের রিয়েলাইজ করছেন। আই ওয়াজ অ্যামাং দ্য পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, আমি সেই সমস্ত মানুষদের মধ্যে ছিলাম যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটাটা ছিল একটা বিশেষ অর্থের, বিশেষ সম্মানের বা বিশেষ অর্থের। উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, তাহলে আমরা কি করেছি, আমরা বাপুর সঙ্গে ভারতের সম্প্রতি যে ইতিহাস সেই ইতিহাসের চড়াই উত্তরায় পেরিয়ে গেছি। এবার এখানে চড়াই উত্তরায় বলতে কি বোঝানো হয়েছে, মানে কি ওই রাস্তাগুলো কি উঁচু নিচু ছিল এরকম কিছু বোঝানো হচ্ছে? এরকম কিছু নয়। অ্যাকচুয়ালি যখন দেখবে মানে ব্রিটিশরা কি করেছিল, মানে কোনো সময় মানে কোনো আন্দোলন নির্দ্বিধায় করতে দিয়েছিল বা বিনা বাধাই করতে দিয়েছিল, আবার কোনো সময় অনেক বেশি বাধাপ্রাপ্ত হতে হয়েছিল আমাদেরকে। তো এই যে কোনো সময় একদম খোলা ছেড়ে দেওয়া বা কোনো সময় কি করা না বাধা দেওয়া, এই জিনিসটাকেই রাফ অ্যান্ড স্মুথ এই কথাটা এখানে বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এইটুকু বোঝা গিয়েছে সবাই। এরপরে দেখো, এরপরের যে স্লাইড তার নাম আমরা দিয়েছি বাপু দ্য লিডার অ্যান্ড গাইড। এবার এখানে বাপুকে বলা হচ্ছে এখানে নেতা এবং একজন পথপ্রদর্শক। কি বলছে, উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট, এবার আমরা বলতে এখানে লেখিকা এবং আরও যে সাধারণ মানুষেরা ছিল, মানে তার ফলোয়ার্সরা, গান্ধীজির ফলোয়ার্সরা, তারা এই ঘটনাটাকে অ্যাকসেপ্ট করতে পারছিল না। অ্যাকসেপ্ট বলতে মেনে নিতে পারছিল না। কি মেনে নিতে পারছিল না? না দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস, যে মানুষটা আমাদেরকে এত কঠিন পথ চলতে নেতৃত্ব দিয়েছে, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেইন, আর সে আমাদের সঙ্গে হাঁটবে না। তাহলে এটা লেখিকা বা আরও যারা তার মানে গান্ধীজির ফলোয়ার্সরা ছিল, তারা কিন্তু এই ঘটনাটা মেনে নিতে পারছে না যে মানুষটা তাদেরকে এই এত কঠিন সময়ে তাদেরকে পথ চলতে সাহায্য করেছে, সে আর কখনো তার সঙ্গে হাঁটবে না। বাপুর স্লাইট ফিগার হ্যাড ওয়াকড, বাপুর যে পাতলা শরীরটা হাঁটতো। স্টাফ ইন হ্যান্ড, তার হাতে কি থাকতো? একটা লাঠি থাকতো। ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, এবং সে ভারতের প্রায় অনেকটা অংশ জুড়ে সে হেঁটে চলেছে বা হেঁটেছে। তাহলে এখানে দেখো আমরা দেখিয়েছি যে গান্ধীজি মানে একটা ভারতের যে গ্রামীণ পরিবেশ সেখানে হেঁটে চলেছেন, তার হাতে একটা লাঠি আছে, এবং এই যে তিনি হেঁটে চলেছেন মানুষদের সঙ্গে বা মানুষকে সঙ্গে নিয়ে, এবং তিনি যে আর হাঁটবেন না, তিনি যে মারা গিয়েছেন আর হাঁটতে পারবেন না, এই ঘটনাটাকেই লেখিকারা বা লেখিকার মতো আরও যারা বাপুর ফলোয়ার্স ছিল, রিলেটিভস ছিল, তারা কিন্তু এই ঘটনাটাকে মেনে নিতে পারছে না, ঠিক আছে। বেশ, এখানে দেখো একটা ওয়ার্ড মিনিং দেওয়া আছে, সেটা হচ্ছে স্টাফ মানে লাঠি, তার সিনোনিমস হচ্ছে ওয়াকিং স্টিক বা কেন। এবার নেক্সট কি বলছে দেখো, নেক্সট হচ্ছে এইবার আমাদের যে নামটা দেওয়া হয়েছে এই স্লাইডের, তার নাম হচ্ছে দ্য মিনিং অফ ওয়াকিং।
অর্থাৎ হাঁটার অর্থটা কী, এখানে আমরা বুঝবো যে এখানে হাঁটার অর্থ বলতে কী বোঝাতে চেয়েছেন লেখিকা। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, অর্থাৎ হাঁটলে কী হবে, আমাদের স্লো প্রোগ্রেস হবে, অর্থাৎ ধীরে ধীরে আমরা যেতে পারবো। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্লিয়ারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ। তাহলে এই যে হাঁটার ফলে আমাদের প্রোগ্রেশনটা স্লো হবে, এর ফলে কি হবে, এর ফলে আমাদের কি হতে পারে, এর ফলে আমরা ভাবতে পারবো বেশি পরিষ্কার পরিচ্ছন্নভাবে বা একদম ক্লিয়ারভাবে আমরা ভাবতে পারবো, এবং আমরা যখন হাঁটছি আমাদের আশেপাশে কি আছে সেগুলোকে আমরা একদম কাছ থেকে দেখতে পারবো, তাই না? এবং আর কি দেখতে পারবো, আমরা ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, অর্থাৎ আমাদের আশপাশে যদি ছোট কোনো পতঙ্গ থাকে সেটাকেও যেমন দেখতে পাবো, ঠিক সেরকম দূরে যখন দিগন্ত দেখা যাবে সেই দিগন্তটাকেও আমরা দেখতে পাবো। আচ্ছা, দিগন্ত বা হরাইজন মানে কারো জানা আছে? একদমই, যেখানে আমাদের মনে হয় যে আকাশটা পৃথিবীর সঙ্গে মিশে গিয়েছে, সেই অঞ্চলটাকে বা সেই জায়গাটাকে আমরা হরাইজন বলি, ঠিক আছে? বেশ, তারপরে দেখো, মোর ওভার, এর থেকেও বেশি হলো, টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, অর্থাৎ এর থেকেও বড় কথা হলো যে হাঁটাটাই বা হেঁটে চলাটাই ছিল গড়পড়তা সমস্ত ভারতীয়দের কাছে একটা খোলা রাস্তার মতন, ঠিক আছে? ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি, এটা তার নিজের শরীর ছাড়া কোনো যানবাহনের কোনো প্রয়োজন পড়ে না। অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, এবং তার শরীরের শক্তি ছাড়া আর কোনো কিছুর খরচ হয় না। আমরা জানি যে তৎকালীন সাধারণ ভারতীয়রা দারিদ্রতার মধ্যে ছিল, তো তাদের কাছে যদি গান্ধীজি এমন একটা পদ্ধতি নিয়ে যেতেন আন্দোলনের, যে যাতে করে খরচ হবে, তাহলে কি তিনি যে আন্দোলনটা দাঁড় করাতে পেরেছিলেন, বা তিনি যেভাবে পপুলার হয়েছিলেন, সেটা কি তিনি হতে পারতেন না। কারণ গান্ধীজি সাধারণ মানুষের কথা চিন্তা করেছিলেন, এবং সাধারণ মানুষের কথা ভেবে এবং সমস্ত মানুষকে বা সমস্ত স্তরের মানুষকে যেন সঙ্গে নিয়ে তিনি আন্দোলনটা লড়তে পারেন, সেই ব্যবস্থা করার জন্য তিনি হাঁটাটাকে বেছে নিয়েছিলেন, ঠিক আছে? বেশ, দেখো, তারপরে গান্ধীজি টুক দিস নেসেসিটি, অর্থাৎ গান্ধীজি এই প্রয়োজনীয়তাটা বুঝেছিলেন। অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস অ্যান্ড ট্রান্সফর্মড ইট ইন্টু এ জয়ফুল ইফোর্ট, এবং তিনি কি করেছিলেন, সাধারণ জিনিসকেও একটা আনন্দময় প্রচেষ্টাতে বদলে দিয়েছিলেন, ঠিক আছে? তিনি হাঁটাটাকেও যেন একটা, বা আন্দোলনটাকেও যেন একটা আনন্দময় একটা প্রচেষ্টাতে বদলে দিয়েছিলেন তিনি, ঠিক আছে? এখানে দেখো, ক্লিয়ারিটি মানে হচ্ছে স্পষ্টতা, ক্লিয়ারনেস, আন্ডারস্ট্যান্ডিং, এগুলো হচ্ছে সিনোনিমস। ট্রান্সফর্মড মানে রূপান্তরিত হওয়া বা পরিবর্তিত হওয়া, যার সিনোনিমস হচ্ছে চেঞ্জড বা কনভার্টেড। কমনপ্লেস এর মানে হচ্ছে সাধারণ, যার সিনোনিমস হচ্ছে অর্ডিনারি এবং ইউজুয়াল, ঠিক আছে? তাহলে দেখো, আমরা আপাতত যেটুকু পড়লাম এই স্ট্যানজাটার মধ্যে, সেটা হচ্ছে যে হাঁটলে কি হয়, প্রোগ্রেশনটা স্লো হয় ঠিকই, কিন্তু এটাও ভাবতে হবে যে তৎকালীন গড়পড়তা সাধারণ ভারতীয়দের কাছে হাঁটাটাই ছিল একমাত্র উপায়। তাই গান্ধীজি এই প্রয়োজনীয়তাটা বুঝতে পেরে তিনি হাঁটাটাকেই তার অস্ত্র বানিয়েছিলেন, এবং তিনি অধিকাংশ যে আন্দোলনগুলো গড়ে তুলতেন সেগুলো বেশিরভাগটাই খুব প্রান্তীয় মানে মানুষদেরকে নিয়ে, কোনো সময় শ্রমিকদেরকে নিয়ে, কোনো সময় কোনো চাষিবাসী এনাদেরকে নিয়ে। তো যেহেতু তিনি সাধারণ মানুষদেরকে নিয়েই আন্দোলনটা গড়ে তুলতেন, তাই তিনি সবসময় চেষ্টা করতেন যাতে করে সমস্ত শ্রেণীর মানুষরা যোগদান করতেন।